দাদা, এখানে তারানাথ তান্ত্রিকের বাড়িটা কোথায়? ওই মঠ লেনের রাস্তা ধরে চলে যান, একদম শেষের বাড়িটা হলো জ্যোতির মহাদয়ের বাড়ি। ধন্যবাদ দাদা। ঢুকিয়া বাঁ দিকে, বেশ। যজমানের নাম? আমি হরিহর রায়, নিবাস উত্তরপ্রদেশের আমরোহা গ্রামে। অনেক দূর থেকে আপনার কাছে এসেছি ঠাকুর মশাই। আমার এই বিপদের থেকে না উদ্ধার করলে আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। আহা, ভেঙে পড়বেন না, আগে আপনি ভেতরে আসুন দেখি। এই সময় আমিও উপস্থিত ছিলাম তারানাথের বৈঠকখানায়। আমার আসার কারণ অবশ্যই ছিল খুবই মামুলি, সে কারণের উল্লেখ না করলেও চলবে। যে ভদ্রলোক তারানাথের সঙ্গে ভেতরে এলো তার বয়স ওই 40-এর দোরগোড়ায়। চোখের তলায় অনিদ্রিত কালছিটে দাগ, মাথার চুল উস্কো খুস্কো, শরীর মেদবহুল তবে স্থূলও বলা চলে না। ফর্সা গায়ের রঙের ওপরে সাম্প্রতিক দৌড়ঝাঁপের ময়লা প্রলেপ পড়েছে। তারানাথ তক্তপোষের ওপরে বসবার পর সে আমার দিকে একবার দেখল, তারপর বলল, ওর সামনেই বলতে পারেন। এবার লোকটি পকেট থেকে রুমাল বের করে একবার মুখ মুছে নিয়ে বলল, ঠাকুর মশাই, আমার মা মরা 2 মেয়ে ছিল। একজনের নাম গৌরী আর অন্যজন ইরাবতী। আমি মহাজনী কারবার করি। বদনাম না কুড়িয়ে যেটুকু যা পাই তাতে আমার সংসারটা স্বাচ্ছন্দ্যে চলে যায়। মানুষের সাথে ভালো ব্যবহারটুকু রেখেছি বলেই আমার মেয়ে দুটি সেই ছোটবেলায় ওদের মাকে হারিয়েও কখনো সেভাবে মায়ের অভাব অনুভব করতে পারেনি। প্রতিবেশীরা সকলেই কোলে পিঠে করে ওদেরকে মানুষ করেছে। গৌরী আর ইরাবতী যমজ বোন ছিল ঠাকুরমশাই। ওদের চলাফেরা, পোশাক আশাক থেকে শুরু করে সমস্ত কিছুর অসম্ভব মিল ছিল। ওদের মা থাকলে হয়তো তার চোখ আড়াল হতো না। তবে আমি বাবা হয়ে বলছি, মাঝে মাঝে তাদের নাম ধরে না ডাকা পর্যন্ত আমিও বুঝতে পারতাম না কোনটা গৌরী আর কোনটা ইরাবতী। ওরা পৃথিবীর আলো দেখলো তার ঘণ্টাখানেক পরে তাদের মাও শেষ নিঃশ্বাস ত্যাগ করল। দাইমা বলেছিলেন গৌরী হলো আমার বড় মেয়ে আর ইরাবতী হলো ছোট। মাসখানেক আগের কথা ঠাকুরমশাই। আমার মেয়ে দুটিতে মিলে গিয়েছিল গ্রামের থেকে খানিক দূরের শালুক বিলে। সে বিলের কোনো ঘাট নেই, সদ্য ওঠা পাটের গাছা বেঁধে সব জাগ দেওয়া রয়েছে এক ধার থেকে। যে ধারের কথা বলছি, বিলের সেদিকটায় জঙ্গল একটু পাতলা, কিন্তু বাকি 3 দিক থেকে ঘিরে আছে পাহাড়ি ঘন জঙ্গল। আমাদের আমরোহা গ্রামটা তো একেবারে বিন্ধ্যাচল পাহাড়ের কোলে। তো মেয়ে দুটি আমার কাউকে না জানিয়েই শাপলা ফুল ছিঁড়ে আনার আশায় গিয়েছিল সেই বিলে। তবে সন্ধ্যার একটু আগে আগে বাড়ি ফিরে এলো কেবল আমার ছোট মেয়ে ইরাবতী। বড় মেয়ে আর এলো না। বলে হরিহর একটু চুপ করল। তারানাথ তার কাঁধে হাত রেখে ভ্রুকুটি করে বললে, কি হয়েছে বড় মেয়ের? ইরাবতী মা আমার হন্তদন্ত হয়ে দৌড়ে এসে বলল তার দিদি নাকি ফুল ছিঁড়তে গিয়ে বিলের জলে পড়ে গেছে। এই কথা শোনা মাত্রই আমি ছুটলাম শালুক বিলের দিকে। মানুষজনকে যতটুকু খবর দিতে পারলাম ওই পরিস্থিতির মধ্যে তারা সকলেই আমার সঙ্গে পৌঁছালো সেখানে। ইরাবতী মায়ের দেখানো জায়গা অনুযায়ী পাটের জাগ সরিয়ে সরিয়ে জলে নেমে আমরা অনেকেই তন্ন তন্ন করে খুঁজলাম প্রায় ঘন্টা 2 ধরে। তো ঠাকুরমশাই, তবুও জানেন, গৌরী মায়ের দেহ খুঁজে পেলাম না। অবশেষে গ্রামের বয়োজ্যেষ্ঠ শৈল জেঠু বললেন, উঠে এসো হরিহর, এতগুলো মানুষ যখন পেল না তখন আর খুঁজে কাজ নেই। পাটের বোঝাগুলো দূরে দূরে সরিয়ে রেখে দাও সকলে মিলে, 2 দিন বাদে শরীর এমনি ভেসে উঠবে। সবাই তাই করলো। তাছাড়া সে সময় আর অন্য কিছু করার ছিল কিনা সেটাও কারোর মাথায় আসলো না। কিন্তু ঠাকুরমশাই, 2 দিনের জায়গায় 1 সপ্তাহ চলে গেল, তবুও গৌরী মায়ের দেহ জলের উপরে ভেসে উঠল না।
এদিকে ইরাবতীর অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করেছে। দিদির শোকে বিরহে সে একেবারে নাওয়া খাওয়া ছেড়ে দেওয়ার জোগাড়। ওর বয়সী গ্রামের মেয়েদের সারাদিন তার কাছে এনে বসিয়ে রাখি, যাতে ওর মনটার একটু পরিবর্তন হয়। কি করব বলুন, আমি তো বাবা। হাজারো কষ্ট চেপে রেখে সংসারের গাড়ির চাকা গড়িয়ে নিয়ে যাওয়াই আমার কর্তব্য। কিন্তু সপ্তাহখানেক কি দিন আসতে আগের কথা ঠাকুরমশাই, হঠাৎ একদিন মধ্যরাতের বেলায় দরজা খোলার শব্দ পেয়ে আমি উঠে বসে দেখি ইরাবতী মা আমার বারান্দার দিকে বেরিয়ে গেল। আমি তড়িঘড়ি উঠে গেলাম। কিরে মা, ইরাবতী রে, কোথায় যাস মা? এত রাতে বাইরে যাবি, তা আমারে ডাকবি না? ইরাবতী যেন আমার কথা শুনতেই পারছে না। আমার উঠোনের বাঁ দিকটায় বেশ কয়েকটা কলা গাছ আছে। মেয়ে সেদিকে যেন ঘুমের ঘরে হেঁটেই যাচ্ছে। আমি এবার একটু রাগ পাই, ওর হাত ধরে আটকাতে যাব, ঠিক সেই সময় দেখতে পেলাম আমার বড় মেয়ে গৌরী একটা নুইয়ে পড়া কলা গাছের পেছনে ভেজা শরীরে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। তার শরীর ফুলে উঠেছে অবিশ্বাস্য রকম। দুই হাত তুলে স্নেহমাখা দৃষ্টিতে সে তার বোনকে ডাকছে। ঠাকুরমশাই, পরিবেশটা এমন এক বিশ্রী গন্ধে আবিষ্ট হয়ে গেল যে যার ভিতরে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে যায়। একটা তীব্র অমঙ্গলের সম্ভাবনা আমার মনকে অসম্ভব রকম চঞ্চল করে তুলেছে। তখন আমি ছুটে গিয়ে ইরাবতীর হাত টেনে ধরতেই কলা গাছের ওই জায়গাটা যেখানে গৌরীমাকে দেখছিলাম সেখানটা শূন্য হয়ে গেল মুহূর্তে। ইরাবতী আমার দিকে ঘুম জড়ানো চোখে তাকিয়ে রয়েছে। সে যেন এতটাই অবাক হয়েছে যে কিভাবে ও বিছানা ছেড়ে উঠোনে চলে এসেছে, বা এত রাতে সে আর আমি ঘরে না থেকে বাড়ির উঠোনে কি করছি তার উত্তর মেলাতে পারছে না সে। আমি মেয়েকে নিয়ে ঘরে চলে এলাম। দরজা বন্ধ করে তাকে চৌকির উপরে বসানোর পর আর নিজেকে সামলাতে পারলাম না। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, মারে, এই রাতের বেলায় কোথায় যাচ্ছে মা? তোর দিদি তো আমাদের ছেড়ে চলে গেল, তুই মামায় না জানিয়ে চলে যাবি মা। দিদি কেন চলে যাবে বাবা? দিদি এসেছে, ও আর আমি যাব ফুল আনতে শালুক বিলে। ওখানে কত ফুল হয়ে আছে, একদম ঘাটের কাছে। ফুল নিয়ে এসে ঘরে সাজাবো বাবা। তুমি কান্না কেন করছো বাবা? তুমি বসো, আমি গিয়ে দিদিকে নিয়ে আসি। আমি ইরাবতীর হাত চেপে ধরলাম। এরপর থেকে প্রায় প্রতি রাতেই মা আমার বেরিয়ে পড়তে চাইছে ঘরের থেকে। অনেক চেষ্টা করে তাকে আটকে রাখছি ঠাকুরমশাই। বাইরে উঠোনের দিক থেকে শুনতে পাচ্ছি এক অদ্ভুত কণ্ঠের ডাক। ইরাবতী, ও নাবার, আয় আয়, চল ফুল তুলতে যাই। সে বড় ভয়ানক কণ্ঠ ঠাকুরমশাই। ও কণ্ঠ কোনো মানুষের হতে পারে না। আমি পরিষ্কার বুঝতে পারছি ঠাকুরমশাই, গৌরী ওর বোনকেও আমার থেকে নিয়ে যেতে চাইছে। আমার কি ছোট মেয়েটাকেও হারাতে হবে ঠাকুরমশাই? আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই, কিছু একটা। আহা, তুমি তো এখন একমাত্র মেরুদণ্ড, তুমি ভেঙে পড়লে হবে? আগে বলো, এখন তোমার ছোট মেয়ে ইরাবতী কোথায় আছে? হরিহর রুমালে চোখ মুছে বলল, ওকে ওকে রেখে এসেছি আমাদের পাশের বাড়িতে। নিমাই কীর্তনের বউ আমার দুই মেয়েকে খুব ভালোবাসতো, তাদের বাচ্চা কাচ্চা নেই। ওকে ওখানেই রেখে এসেছি ঠাকুরমশাই। ওই একমাত্র আমার বেঁচে থাকার আশা। দয়া করে কিছু একটা করুন ঠাকুরমশাই, কিছু একটা করুন। দেখুন, এখান থেকে তো ঝড়ে বক মেরে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, মাদুলি একটা করে দিতে পারি, তবে তাতে কাজ হলেও বেশ কিছু নিয়ম আছে যেটা মেনে যেতেই হবে। অন্যথা হলেই আবার কি হবে বলা যায় না।
যদি একবার ইরাবতী মাকে চোখের সামনে দেখতে পেতাম, অথবা আপনি সঙ্গে করে এখানে নিয়ে আসতেন, তবে না হয় কিছু একটা নিশ্চিত করতে পারতাম। যমজ সন্তানের ব্যাপার তো, মায়ের পেটের থেকেই তাদের দুজনের মধ্যে একটা নারীর বন্ধন হয়ে থাকে। সেজন্যেই প্রতিটা যমজ ছেলে অথবা মেয়ের ক্ষেত্রেই অনেক ধরনের দৈবিক সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই যেমন দুজনের একসাথে মন খুশি হওয়া, একই ধরনের পোশাক আশাকের প্রতি তাদের আকৃষ্টতা, এমনকি যখন একজনের শরীর অসুস্থ হয় তখন বিচিত্রভাবেই আর একজনের শরীরও ঝিমিয়ে পড়ে। অনেকেই ব্যাপারগুলোকে কেবল প্রবাদ বলে মনে করলেও আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই জানি এটা কোনো প্রবাদ নয়, বরং এটা ঈশ্বরের অপার্থিব এক ষড়যন্ত্র। বিভূতি, তোমায় বলি, এই যমজ সন্তানের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখবে একজন হয় শক্তিশালী আর অন্যজন হয় বুদ্ধি ও বল দুই দিক থেকেই দুর্বল। তবুও তাদের দুজনের মধ্যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অনুভূতির মিল কিন্তু পাওয়া যায়। যাই হোক, এ নিয়ে আরো অনেক গভীর তত্ত্বের কথা আছে, কিন্তু এই সময় রায়বাবু আপনার বাড়িতে না পৌঁছতে পারলে আমার পক্ষে হয়তো গোড়া থেকে বিষয়টা নির্মূল করা সম্ভব হবে না। তাছাড়া আপনার বড় মেয়ে গৌরী মায়ের মৃত্যু নিয়েও আমি অনেকটা অন্ধকারে রয়েছি। একটা জলজ্যান্ত মানুষ জলে ডুবে মারা গেল, এদিকে এতগুলো মানুষ মিলে তার দেহ খুঁজে পেল না। কেন সেটাই ভাবতে পারছি না। তারানাথ দুশ্চিন্তাগ্রস্ত চোখে খানিকক্ষণ তার ফাটল ধরে যাওয়া বৈঠক ঘরের মেঝের দিকে চেয়ে রইল। তারপর বলল, হ্যাঁ, আজকে তো আর ফেরার ট্রেন নেই বোধহয়। আছে আছে ঠাকুর মশাই, রাতেই একটা গাড়ি আছে, ওটা ধরতে পারলে পরশু সকাল হওয়ার আগেই পৌঁছে যাব মির্জাপুর। তারপর সেখানে থেকে ফিটন গাড়িতে করে আমার আমরোহা গ্রাম। তাহলে তো খুবই ভালো। কি বলো বিভূতি, যাবে নাকি? হ্যাঁ, মানে আমি তো যেতেই পারি, শুধু কর্মক্ষেত্রে একটু জানিয়ে দেওয়ার অপেক্ষা, ট্র্যাঙ্কল করলেই হয়ে যাবে। কিন্তু কিশোরী তো... কিশোরী এখানে নেই জানি, সে গেছে গ্রামের বাড়িতে গোলায় ধান তুলতে। যাই হোক, সে ফিরে এলে না হয় বুঝিয়ে বলা যাবে। কিন্তু হরিহর, আমাদের দুটি মানুষের খরচাপাতি একটু তোমায় বহন করতেই হবে। মানে মনে করো, সেটাই তোমার মেয়েকে দুরবস্থার থেকে বের করে আনার প্রচেষ্টা হিসেবে আমি চেয়েই নিলাম। বুঝতেই পারছো, কলকাতায় এখন আর জ্যোতিষ চর্চার তেমন প্রসার নেই। তারানাথ কথাটা শেষ করে আমার দিকে মৃদু আশ্বাসমূলক চোখের ইঙ্গিত করল। বুঝলাম সে আমার পকেটের অবস্থা বুঝতে পেরেই নিজের লজ্জা ভঙ্গ করেছে। হরিহর রায় বলল, সে বিষয়ে আর বলতে ঠাকুর মশাই, আপনারা যে এত দূরের থেকে আমার সঙ্গে আমার বাড়িতে যাবেন, সেটাই তো আমার কাছে পরম প্রাপ্তি ঠাকুর মশাই। যাই হোক, রাত 8:30টায় ট্রেন, রাতের সময় আছে আর ঘন্টা 3। আমিও যাই, একটু পেটে কিছু দিয়ে আসি, 2 দিন কিছু পড়েনি পেটে। তার জন্য বাইরে কোথাও যেতে হবে না, এই গরিবের বাড়িতেই তার ব্যবস্থা আছে। ঠান্ডা লুচি, কুমড়োর ঘ্যাট আর পটল ভাজা আছে কিছু, চলবে তো? হরিহর যেন আনন্দে অথবা সুসম্ভাবনার প্রত্যাশায় কেমন যেন চঞ্চল হয়ে পড়েছে, যদিও সেটা খুবই স্বাভাবিক। তারানাথের খাদ্যামন্ত্রণের প্রস্তাবে সে ইতিবাচক মাথা নাড়ার বদলে প্রণাম করে ভক্তি নিবেদন করল। যদিও এটা ব্রাহ্মণের বাড়ির খাবারের প্রতি ভক্তিও ধরা যেতে পারে। বিভূতি, যাও, দেরি করো না, তোমায় তো আবার অফিসে খবর পাঠাতে হবে। হ্যাঁ, আমি আসি ঠাকুর মশাই, আমি তাহলে একেবারে এখানেই আসছি তৈরি হয়ে। বলে আমি বেরিয়ে পড়লাম। শ্রাবণের শেষের দিকটায় রাস্তাঘাটে শিব ভক্তদের একটা ঢল দেখতে পাওয়া যায়। ঝড় বাদলা বৃষ্টি তাদের কোনো কিছুতেই কোনো তোয়াক্কা নেই। প্রত্যেকেই দল বেঁধে হেঁটে চলেছে কোনো না কোনো জাগ্রত শিব মন্দিরের উদ্দেশ্যে।
তেমন একটি দল আমার সামনের থেকে হেঁটে যাওয়ায় আমিও মনে মনে ভোলেনাথের কাছে হরিহর রায়ের মেয়ে ইরাবতীর দ্রুত সুস্থতা কামনা করলাম। কোর্ট মোড়ের কাছের থেকে ট্র্যাঙ্কলের কাজটা সেরে নিয়ে দ্রুত চলে এলাম বাড়িতে। ভাতে ভাত ফোটানোই ছিল, সঙ্গে ভেন্ডি সেদ্ধ এবং ডাল সেদ্ধ সহযোগে। স্নান সেরে সেগুলি পেটে চালান করে আবার ঠিক 1 ঘন্টার মধ্যে ফিরে এলাম ঠাকুরমশাইয়ের বাড়িতে। অবশেষে উল্লেখিত সময়ে ট্রেনে উঠে শুরু হলো আমাদের পাহাড়ে ঘেরা আমরোহা গ্রামের উদ্দেশ্যে যাত্রা। কথায় কথায় বেশ কয়েকজন যাত্রী আমাদের সঙ্গে গল্প জমানোর আগ্রহ নিচ্ছিল, কিন্তু হরিহর রায়ের অবস্থার কথা ভেবে আমি ও তারানাথ দুজনেই বিষয়গুলিকে এড়িয়ে গেলাম। এক রাত ট্রেনে কাটানোর পর পুনরায় রাত এলো ট্রেন সফরেই। এক এক সময় কামরা পরিপূর্ণ হয়ে গেছে প্যাসেঞ্জারে, আবার মাঝে মাঝে জনশূন্য কম্পার্টমেন্টে আমরা অল্প কয়েকজনই অবশিষ্ট থাকছি। হরিহর রায় এমনই একটা সময়ে বলল, আর খান 10 স্টেশন পরেই আমরা নামবো ঠাকুরমশাই। সবই ঠিক আছে, কিন্তু এখন চিন্তা করছি এত রাতে স্টেশন থেকে গ্রামে ফিরবার গাড়ি পাবো কিনা। গাড়ি না পাওয়া গেলে উপায় কি? গাড়ি পাওয়া না গেলে একটা সংক্ষিপ্ত হাঁটা পথ আছে, তবু হেঁটে যেতে গেলে সময় লেগে যাবে 1.5 ঘন্টা। অসুবিধা নেই, বাকি রাতটুকু স্টেশনে একটু কাটিয়ে দিতে পারলে ভোরের আলো ফুটতে না ফুটতেই ফিটন গাড়ি বা গরুর গাড়ি পাওয়া যাবে। শোনো, এখনই যদি যাওয়ার ব্যবস্থা না করা যায় তবে আমরা হাঁটা পথেই যাব। এই অবস্থায় যত তাড়াতাড়ি পৌঁছবো আমরোহা গ্রামে ততই ভালো। আমারও হেঁটে যাওয়া নিয়ে কোনো অভিযোগ থাকার কথা নয়। তাছাড়া এ সমস্ত অভিযানে যে কোনো প্রতিবন্ধকতাই আমার কাছে রোমাঞ্চকর পদক্ষেপের অঙ্গীকার। কিন্তু ভাবতে অবাক লাগে, এই 60 ঊর্ধ্ব বয়সেও তারানাথের কি আশ্চর্য ক্ষমতা। মানুষের বিপদের কথা হলে ভোজনবিলাসী অবসরপ্রাপ্ত বৃদ্ধ তারানাথও সেই যুবক বয়সের নির্ভীক মানুষে পরিণত হয়। সেই সময় কোনো রকম বাধাই যেন তার কাছে বাধা থাকে না। তো যাই হোক, আমরা যখন মির্জাপুর স্টেশনে নামলাম তখন প্রায় মধ্যরাত্রি। ট্রেনের থেকে আরও গোটা কয়েক মানুষ নেমেছিল, কিন্তু তারা যেন চোখের নিমেষেই দৃষ্টিসীমার বাইরে বিক্ষিপ্তভাবে চারিদিকের অন্ধকারে মিলিয়ে গেল। তারানাথ বলল, কথাটি অপ্রাসঙ্গিক হলেও বলি, এই স্টেশনের থেকে আমি আগেও একবার বাড়িতে ফিরেছি। বিন্ধ্যাচলের এক উপত্যকায় আমি যুবক বয়সে একবার বেশ কিছুদিন ছিলাম। অবোধলালের একটা কাহিনী তোমাদের বলেছিলাম, মনে পড়ে? মনে পড়ে গেল তারানাথের বলা সেই ঘটনাটা। ঠিকই তো, সে একবার বলেছিল উত্তরপ্রদেশের কোনো এক পাহাড়ের জঙ্গলাবেষ্টিত উপত্যকায় এক হিন্দিভাষী সাধুর আস্থানায় সে বেশ কিছুদিন ছিল। সেখানেই আবাদলাল নামক একটি ছেলে এসে সেই সাধুর কাছের থেকে দীক্ষা নিতে চেয়েছিল তন্ত্রের অপব্যবহার করবে বলে। এসব ভাবতে ভাবতে হরিহর রায়ের পিছু করতে করতে এগোচ্ছি স্টেশনের প্রান্তের দিকে। সেখানের থেকে 3 ধাপ সিঁড়ি নিচে নামতেই আমরা নুড়ি পাথর বিছানো স্টেশন চত্বরে এসে পৌঁছালাম। হরিহর বলল, এই রাস্তা দিয়ে সোজা হাঁটা ধরলে বাগদিপাড়া পড়বে, তারপর একটা ছোট জঙ্গল পেরোলেই পড়বে সেই শালুক বিল, যে বিলে গৌরী মায়ের জীবন গেছে। ঠাকুরমশাই, ওই বিলের ধারেই আমাদের আমরোহা গ্রাম। এখন ভেবে দেখুন, এই রাতে হেঁটে যাওয়াটা কি ঠিক হবে? মানে আপনি কি পারবেন, নাকি একটু অপেক্ষা করে একেবারে ভোর নাগাতি বেরোবেন? হ্যাঁ, সকালে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। বিভূতি, তুমি টর্চ এনেছো না? আমি ঝোলার থেকে টর্চ বের করতে যাব, সে সময় হরিহর রায় নিজের পুঁটলির থেকেও একটা ডাবল সেলের টর্চ বের করল। বলল, এই কলকাতার থেকে এটা নিয়ে এলাম এই যাত্রায়। এখন বাড়িতে যা অবস্থা, একটা টর্চ থাকা অতি আবশ্যক। এই নাও বিভূতি ভাই, তুমি আলো ধরো, আমি আগে এগোই। হ্যাঁ, টর্চটা জেলে এগোলাম 3 জনে। ফিরিঙ্গিদের হাত ধরে যে আমরাও ধীরে ধীরে উন্নত হয়ে চলেছি, এটা বলাই বাহুল্য।
দেশের কোনায় কোনায় ঢুকে পড়েছে নানা ধরনের উন্নত প্রযুক্তির নিদর্শন। কলকাতায় সে সময় টর্চের ব্যাপারটা সাধারণ হয়ে গেলেও এমন প্রত্যন্ত অঞ্চলে যেখানে যানবাহনের পর্যন্ত উন্নত ব্যবস্থা নেই, সেখানে এই ব্যাপারগুলো অবশ্যই অবাক করে। তাছাড়া হরিহর রায়ের অবস্থা যে নিতান্তই মন্দ নয়, এটাও তার অন্যতম একটা উদাহরণ। নিশ্ছিদ্র অন্ধকারে আমার হাতের আলোক উৎসটা কেমন যেন নিরীহ দেখাচ্ছে। সেই নিরীহ আলোর মধ্যে হেঁটে চলেছি আমরা তিনটি প্রাণী। বহু দূরে চোখ রাখলে জঙ্গলের ফাঁকে ফাঁকে জেগে থাকতে দেখা যাচ্ছে নিদ্রিত গৃহস্থের বাড়ির কুপি অথবা হ্যারিকেনের আলো। আমাদের সাথে সাথেই আধারে ঢাকা বনানীর ছোটোখাটো আগাছা মারিয়ে এগিয়ে চলেছে জ্বলন্ত চোখওয়ালা শেয়ালের দল। হরিহরের হাঁটার গতি একটু বেশি বলে আমিও তারানাথ রয়েছি পাশাপাশি। তারানাথ নিচু গলায় বলল, বাড়িতে যমজ সন্তান এলে আমরা আনন্দ পাই ঠিকই, তবে জারজ কোনো জিনিসই শুভ নয়। কি অবস্থা ভাবতে পারছো এখন হরিহরের মনের? বুঝতে যে পারছি না তা তো নয়, বরং ও দুশ্চিন্তা যে আমাকেও পেয়ে বসেছে সে কথা বললে ভুল হবে না। তারানাথের মানসিক অবস্থা কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের ধারায় বয় না। এর আগেও লক্ষ্য করেছি, সে যখন কোনো কাজ হাতে নেয় তখন থেকেই ওর অভিব্যক্তিতে দৃঢ় প্রত্যয়ের একটা ছাপ ফুটে ওঠে। এমনিতেও জ্যোৎস্না রাত হলেও অন্ধকারের মাহাত্ম্যটাই বেশি। ভয় ছিল রায়বাড়িতে পৌঁছানোর আগে পর্যন্ত আমাদের না আবার বৃষ্টির কবলে পড়তে হয়, কারণ ট্রেন থেকে নামা মাত্রই পশ্চিমের আকাশে চেপে রাখা মেঘগর্ভের মধ্যে ফুঁপিয়ে ওঠা বিদ্যুতের দমক দেখেছি। তারানাথের কাছে অবশ্য এই সম্ভাবনার কথা বললে সে না থেমেই একটা সিগারেট ধরিয়ে বলল, বৃষ্টি এখনই হবে না, আর বৃষ্টি আসার কথা থাকলেও এমন একটা গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় তা কি হতে দিতাম নাকি? আগমতন্ত্র শিখে তাহলে কি বা করলাম? ওই দেখো দূরে বেশ কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, ওটাই বোধহয় বাগদি পাড়া। চলো পা চালাও। তারানাথের দৃষ্টি অনুসরণ করে দেখলাম সত্যিই আমরা প্রায় একটা গ্রামের কাছাকাছি চলে এসেছি। কয়েকটা কুকুর বহু দূরের থেকেই আমাদের অসময়ে প্রবেশের প্রতিবাদ জানিয়ে চলেছে। হরিহর রায় এবার দাঁড়িয়ে পড়ল আমাদের জন্য। আমরা তার কাছে পৌঁছতে সে বলল, এইবার আর সকলেই বলতে গেলে আমাদের আমরোহা গ্রামের জমি ভাগে নিয়ে চাষবাস করে। তাছাড়া মাঝে মাঝে বড় মহাজনদের কোনো ফুরনের কাজ পড়লে দল বেঁধে সেখানে গিয়ে কাজ করে আসে। ওই শালুক বিলের মাছ ধরেও অনেকের জীবিকা চলতো ঠাকুরমশাই। তবে এই ঘটনা ঘটার পরে বিলের থেকে পাটের বোঝা পর্যন্ত তুলে নিয়েছে সকলে। কত পাট জাগ দেওয়ার অভাবে নষ্ট হচ্ছে দরিদ্র চাষিদের। আপনি এটা সুরাহা করতে পারলে যে কতগুলো মানুষ রক্ষা পাবে তা ভাবতে পারবেন না। সত্যিই দুর্ভাগ্যের দিন নেমে এসেছে আশেপাশের অঞ্চলের মানুষগুলির মধ্যে। গ্রামাঞ্চলে চাষবাস করা মানুষেরা অনেকেই অনেকের ওপর পরোক্ষভাবে নির্ভর করে থাকে তা কি না জানে। চাষ করার লোক থেকে ফসল তুলে তা ব্যবহারযোগ্য করে তোলা পর্যন্ত কত রকমের মানুষের যে প্রয়োজন হয় তা তো সকলেই জানো। নির্জন ঘুমন্ত পাড়াটা অতিক্রম করতেই চোখে পড়ল জ্যোৎস্না মাখা আকাশকে আড়াল করে দৈত্যের মতো নিজের বিশাল কালোয় মাখা রূপ বিস্তার করে উত্তরের দিকে চলে গেছে একটা বিশাল পাহাড় শ্রেণী। হরিহর বলল, ওই যে দেখতে পাচ্ছেন, ওটাই হলো বিন্ধ্যাচল পর্বত শ্রেণী। বিভিন্ন জায়গায় উঁচু নিচু রূপ নিতে নিতে এই পর্বত শ্রেণী চলে গেছে একেবারে গুজরাট পর্যন্ত। আর একটু সামনের দিকে এগুলোই বিলটা দেখতে পাবেন। আর বেশিক্ষণ নয় ঠাকুরমশাই, আপনাকে অনর্থক এত কষ্ট দিচ্ছি, নিজেকে বড্ড পাপী মনে হচ্ছে। আমায় নিয়ে এত চিন্তা করো না হরিহর, আগে বাড়িতে ফিরে ইরাবতীকে দেখে এসো সে কেমন আছে। সাধারণত এত রাতে ঘুমিয়ে থাকার দরকার, যদি তা না হয় তবে তাকে নিয়ে এসো বাড়িতে। এখনই তবে মাদুলিটা আগে বেঁধে দেব। হরিহর ইতিবাচক মাথা নেড়ে
আমাদের পুনরায় পথ দেখিয়ে চলল। কিছুক্ষণ হাঁটবার পরেই বহু পুরনো একটা চেনা গন্ধ নাকে পেলাম। গন্ধটা পাট পচা জলের, অর্থাৎ বুঝতে পারলাম হরিহর উল্লেখিত সেই শালুক বিলের কাছাকাছি চলে এসেছি আমরা। এমন সময় তারানাথ যেন হঠাৎ একটু থমকে গেল। সেটা দেখে আমিও সহজাতভাবেই আরো সতর্ক হয়ে উঠলাম। হরিহর হেঁটে চলেছে ধীরে ধীরে গন্তব্যের দিকে। তারানাথ নিচু গলায় বলল, একটা ফিসফিসে কথার শব্দ পাচ্ছ? একটা বাচ্চা মেয়ের গলা। কান খাড়া করে শুনতেই টের পেলাম ব্যাপারটা। তারানাথ ঠিক কথাই বলেছে। একটা চাপা ফ্যাঁস ফ্যাঁসে গলা যেন ঘুরে বেড়াচ্ছে বাতাসের মোচড়ের সঙ্গে মিশে মিশে। পুনরায় প্রকৃতিস্থ হলাম তারানাথের ডাকে। দাঁড়িয়ে পড়লে চলবে না, চলো। আমি নিশ্চিত হরিহরের মেয়ে সুস্থ নেই। আহারে নিয়তি, কি করেছে, কি করব এখন? এই তাড়াতাড়ি চলো দেখি বিভূতি। ভয় ও রহস্য মিশ্রিত পরিস্থিতিতে নিজের মস্তিষ্ক কাজ করে না, তাই তারানাথের নির্দেশ পাওয়া মাত্রই সমস্ত মনোযোগ বিচ্ছিন্ন করে দ্রুত হাঁটা লাগালাম হরিহরের পিছু পিছু। মনে মনে ভাবলাম, রায়মশাই মনে হয় এই আওয়াজ শুনতে পায়নি। যদি তা হতো তবে উনিও নিশ্চয়ই দাঁড়িয়ে পড়ত। শালুক বিলের থেকে মিনিট দুয়েকের দূরত্ব আমাদের গন্তব্যের। হরিহর রায়ের বাড়িটা পুরনো হলেও কাঁচা বাড়ি নয়, দুটি ঘর বিশিষ্ট পলেস্তারা খসে পড়া জীর্ণ পাকা বাড়ি। ছোট বারান্দার এক কোণে মাটির উনুন করে রান্নার ব্যবস্থা। হরিহর একটা ঘরের দরজা খুলতে খুলতে বললে, আপনারা এই ঘরে বসুন ঠাকুরমশাই, আমি মেয়েটাকে একবার দেখে আসি। যদি জেগে থাকে তাহলে নিয়ে চলে আসবো এখন বাড়িতে। আমরা ঘরে ঢুকে চৌকিতে বসলাম। গৃহলক্ষ্মী শূন্য গৃহস্থ বাড়ির অবস্থা একেবারেই শ্রীহীন হয়ে পড়ে, তাতে সন্দেহ নেই। তার উপর এই বাড়ির মানুষটির এমন দুর্বিষহ অবস্থা, যার ছাপ ঘরের ভেতরকার অবিন্যস্ততা দেখলেই বোঝা যায়। হরিহর চলে গেলে তারানাথ বলল, মেয়েটার আত্মা মুক্তি পাচ্ছে না কেন বুঝতে পারছি না। গয়ায় গিয়ে অস্থি বিসর্জন ছাড়া যদি পরিত্রাণ পাওয়া সম্ভব না হয়, তবে যেভাবেই হোক গৌরীমায়ের দেহটাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু বিভূতি, একটা পবিত্র কন্যার আত্মা কখনোই মৃত্যুর পরে তার জীবিত বোনকে টেনে নিয়ে যেতে পারে না তার কাছে। কিছু একটা ব্যাপার নেপথ্যে আছে যা এখনো আমরা জানি না, অথবা হয়তো হরিহরও জানে না। ওই তো হরিহর এলো। যা ভেবেছি বোধ হয় তাই। এই চলো দেখি কি হলো। আমরা দ্রুত বারান্দায় আসতেই দেখলাম রায়মশাই এবং একজন অপরিচিত লোক দুজন ধরাধরি করে একটি বছর 10 মেয়েকে নিয়ে আসছে এই বাড়ির উঠোন পেরিয়ে। মেয়েটিকে নিয়ে এসে শুইয়ে দেওয়া হলো দাওয়ার ওপর। নতুন ভদ্রলোকটি বললে, নমস্কার ঠাকুর, আমার নাম নিমাই। আমার বাড়িতেই ইরাবতীকে রেখে দিয়েছিল হরিহর। কাল রাতেও অনেক কষ্ট করে ওরে আটকে রেখেছিলাম আমি আর আমার গিন্নি মিলে। শুধু বলে দিদি এসে দিদির কাছে যাব। আজকে তো একেবারে ঘরের জিনিসপত্র তছনছ করে ফেলে দিয়েছে খানিকক্ষণ আগে। অপরাধ নিও না হরিহর, সে কারণে আমার গিন্নি ওর গায়ে একবার হাত তুলেছিল, কিন্তু তাতেও তার পাগলামের সীমা নাই। খানিকক্ষণ বাদেই যখন আর নিজের শক্তিতে কিছু করতে পারলো না, তখন আবার ঠিক কালকের মতনই অজ্ঞান হয়ে গেল। হরিহর যাওয়ার পর থেকে একদানা খাবার খাওয়াতে পারেনি মেয়েটাকে। ঠাকুরমশাই, আপনি কিছু একটা করুন, নইলে এই মেয়েটাও আমাদের ছেড়ে চলে যাবে। এভাবে চোখে চোখে রাখা যাবে আর কতদিন, আপনি কন দেখি। তারানাথ ইরাবতীর মাথার কাছে ঝুঁকে পড়ে আগে তার চোখ পরীক্ষা করল। আমিও দেখলাম ওই আঙুলের চাপে টেনে খোলা চোখ দুটি। কি ভয়ঙ্কর লাল হয়ে জেগে রয়েছে চোখের সাদা অংশের শিরাগুলি, আর চোখের মণি দুটি একেবারে ঠেলে উঠে গেছে ওপরের দিকে। তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল,
ও আজকে ওর দিদিকে দেখেছে, দেখার পরেই অজ্ঞান হয়েছে। যাই হোক, একটু সরে যাও দেখি তোমরা। আমরা সকলেই একটু সরে গেলাম ওই জায়গার থেকে। তারানাথ তার ডান হাতের তর্জনী মেয়েটার কপালে রেখে অচ্যুতং কেশবং বিষ্ণুং হরিং সৌমং জনার্দনম অসং নারায়ণং কৃষ্ণং জপতে দুষ্প প্রশান্তয় মন্ত্রটি পড়ে সে উঠে দাঁড়ালো। তারপর বলল, যাও হরিহর, মেয়েকে গিয়ে শুইয়ে দিয়ে এসো। খানিক বাদে ওর জ্ঞান ফিরে যাবে আর একটু শান্তিতে ঘুমাবেও। আর মাদুলি ঠাকুরমশাই, ওটা কি এখন দেবেন নাকি পরে? আগে ওকে রেখে বাইরে এসো, তারপর সব বলছি। হরিহর 2 হাত দিয়ে মেয়েকে তুলে নিয়ে আমরা যে ঘরটিতে বসেছিলাম সেখানে শুইয়ে দিয়ে আসলো। তারপর বারান্দায় একটা শীতল পাটি পেতে আমাদের বসতে দিল এবং নিজেও বসল। নিমাই নামক লোকটিও সজ্জন ব্যক্তি, সেও কিন্তু বাড়ি ফিরে গেল না। তারানাথ চিন্তিত মুখে প্রশ্ন করল, ইরাবতীর এমনটা শুধু রাত্রেই হচ্ছে, তাই না? হ্যাঁ ঠাকুরমশাই, দিনের বেলায় একেবারে স্বাভাবিক। তবে প্রথম প্রথম যেমন একটু কাজবাজ করছিল, তেমন কিন্তু এখন আর করে না। শরীর খুব দুর্বল হয়ে গেছে মেয়েটা। আমার লক্ষ্মী প্রতিমার মতন 2 মেয়ে ছিল ঠাকুরমশাই, কি নেমে আসলো আমার কপালে বলতে পারেন? কথাটা সত্য। হরিহরের এই মেয়ে যে অসম্ভব সুন্দরী, তাতে কোনো সন্দেহ নেই। অমঙ্গলের প্রভাবে সে লাবণ্যে ভাটা পড়েছে ঠিকই, তবে এখনো যেটুকু সুরভি অবশিষ্ট আছে সেটাও আর কম কি। মৃত মেয়েটি অর্থাৎ গৌরীও ঠিক এই মেয়েটির প্রতিকৃতি ছিল। কথাটি ভাবলেও মনটা দুঃখে কেঁপে ওঠে। তারানাথ বলল, তোমার বড় মেয়ে অর্থাৎ গৌরী কেমন ছিল? মানে মেয়ে হিসেবে সে কি সুষ্ঠ স্বভাবের ছিল? হরিহর কিছু বলবার আগেই উত্তর দিল নিমাই কীর্তনিয়া। ঠাকুরমশাই, গৌরী আমাদের চোখের মনি ছিল ঠাকুরমশাই। কেবল যে মা মরা মেয়ে বলে ওদের প্রতি আমাদের স্নেহটা বেশি তেমন কিন্তু নয়। 2 বোনেতেই সকলের মন জয় করে রাখত। পাড়ার কারুর অসুখ করলেই তাদের কাছে গিয়ে সারাদিন দেখাশোনা করত। কোনো বাড়িতে আত্মীয় আসবে, সেখানে গিয়ে 2 বোন মিলে সকাল থেকে 5 ফরমাস খেটে আসতো। এসবে তাদের জুড়ি আমার মনে হয় না এই গ্রামে আর কেউ থাকবে। মাস 2 আগে আমার কাছে দাবি করে যে ওদের 2 বোনকেই নাকি শহর থেকে লাল পেড়ে শাড়ি কিনে এনে দিতে হবে দুর্গা পুজো উপলক্ষে। আমি সে শাড়ি কিনে এনেছিলাম ঠাকুরমশাই। কেবল ওদের একটু চমকে দেব বলে আমার গিন্নিকে বলেছিলাম, গৌরী ইরাবতীকে এখনই জানিও না। সেই শাড়ি গৌরী মায়ের হলো না। সেই শাড়ি আর গৌরী মায়ের পরা হলো না ঠাকুরমশাই। হরিহর জোড়া লক্ষ্মী পেয়েছিল ঠাকুরমশাই, জোড়া লক্ষ্মী পেয়েছিল। ওর কপালে প্রথম থেকে সুখ জিনিসটা ধরল না ঠাকুরমশাই। ছোটবেলায় ওদের মা গেল, আর এখন সত্যিই তো, এমন মন মাতানো মেয়েটির আত্মা এভাবে কষ্ট পাচ্ছে কেন? আর তার বোনকেও কেন বা কষ্ট দিচ্ছে? নিমাই, তোমার কিনে আনা শাড়ি 2টির মধ্যে যেটি গৌরীর জন্য এনেছিলে, সেটিকে নিয়ে এখনই একবার শালুক বিলে যেতে পারবে আমাদের সঙ্গে? আমরা সকলেই অবাক হয়ে তারানাথের দিকে চাইলাম। তারানাথ আবার বলল, বলো যেতে পারবে কিনা? আর কিছুক্ষণ পরে দিনের আলো ফুটতে শুরু করবে। আমিও বিভূতি থাকছি তোমার সাথে। আর রায়মশাই, আপনি মেয়ের কাছে বাড়িতেই থাকেন। যদিও সকাল হওয়ার আগে পর্যন্ত আর কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয়, তবুও সাবধানের মান নেই। ঠিক আছে ঠাকুরমশাই, চলুন। দাঁড়ান আপনি, আমি বাড়ি থেকে শাড়িটা নিয়ে আসি, কেমন? বেশ, বিভূতি তুমি টর্চটা সাথে নাও। নিমাই চলে গেলে তারানাথ এবার রায়মশাইয়ের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করবেন না রায়মশাই,
এসেছি যখন কিছু একটা ব্যবস্থা করে দিয়ে যাব। কেবল আপনার মেরুদণ্ডটা সোজা রাখুন, ওটি বেঁকে পড়লেই আমার কাজে অসুবিধা হবে। নিমাই এলো কয়েক মিনিটের মধ্যেই, হাতে কাগজে মোড়া একটা লাল পেড়ে শাড়ি। আমরা টর্চ জেলে বেরিয়ে পড়লাম তিনজন আবার ওই বিলের উদ্দেশ্যে। পূবের আকাশ ঈষৎ ফর্সা হয়ে আসছে সে সময়। ভোর হতে আর বেশি দেরি নেই। যে মেঘে বৃষ্টির আশঙ্কা ছিল সেটাও ভেসে গেছে অন্যত্র কোথাও। তবে যাওয়ার পথে টর্চের আলোয় স্পষ্ট দেখতে পেলাম রাস্তার বিভিন্ন জায়গায় ইতস্তত ছড়িয়ে আছে সদ্য জলের থেকে টেনে তোলা কচুরি পানা এবং শাপলা ফুল। প্রকৃতি দেখলে মনে হয় কেউ যেন কিছুক্ষণ আগে বিলের থেকে এগুলো টেনে তুলে পথের চারিদিকে ছড়িয়েছে। নিমাই বলল, এমন অবস্থা এখন রোজ দেখা যায় ঠাকুরমশাই। যে বিলের আশেপাশে দিনের বেলা সারা লোক যায় না, সে বিলের লতা পাতা এভাবে কে টেনে তুলছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছেন? সব বুঝতে পারছি নিমাই, সেই কারণেই তো আমরা এই সময় ওখানে যাচ্ছি। সকালে গেলে কোনো কাজ হবে না। এবার বলো দেখি, কোন দিকটায় গৌরীমা ডুবে গিয়েছিল বলে তোমরা আশঙ্কা করেছ? ইতিমধ্যে আমরা বিলের পাড়ে এসে পৌঁছেছি। বাতাসে মিশে থাকা তীব্র পাট পচা গন্ধে নিঃশ্বাস নেওয়া যায় না। নিমাই হাতের ইশারায় একদম সম্মুখের একটি জায়গায় দেখিয়ে দিল, যে জায়গাটি অপেক্ষাকৃত শাপলা মুক্ত। বিগত দিনে গৌরীর দেহ খোঁজাখুঁজির তোড়জোড়ে এদিকটা অনেকটা জায়গা জুড়েই কালো জলের মুখ দেখা যায়। বাকি যত দূর চোখ যায় যেন সবুজে ঢাকা প্রান্তরের ওপরে আবছা বেগুনি ফুলগুলির মেলা বসেছে। তারানাথ সামলে সামলে বিলের জলের কাছে গেল। কিছুক্ষণ একভাবে সেদিকে তাকিয়ে থেকে উঠে এসে নিমাইকে বলল, আমি তোমার এক হাত ধরে থাকবো, তুমি আমি যা বলবো তা বলতে বলতে শাড়িটা ভাসিয়ে দেবে জলে, কেমন? নিমাই ইতিবাচক মাথা নেড়ে এগিয়ে গেল জলের দিকে। সঙ্গে তার ডান হাত ধরে এগুলো তারানাথ। আমি টর্চ ফেলে রেখেছি তাদের গতিপথের ওপর। তাছাড়াও মেঘমুক্ত আকাশের জ্যোৎস্নায় চারিদিকটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। কথা মতো নিমাই কীর্তনিয়া বসে পড়ল বিলের জলের একদম কাছে। তার একটু পেছনে বসল তারানাথ। তারপর বলল, হ্যাঁ, নাও এবার মনে মনে বলো, ওম জন্মাতরগতং সাগ্রং জন্ময়া দুষ্কতং কৃতম তৎ সর্বং বিলয়ং জাতু রাম তীর্থ ভিষেচানেত। নাও এবার ভাসিয়ে দাও শাড়িটা জলে। নিমাই শাড়িটি ভাসিয়ে দেওয়া মাত্রই তারানাথ ওর হাত টেনে নিয়ে চলে এলো আমার পাশে। শাড়িটার দিকে আলো ফেলো বিভূতি। আমি তাই করলাম। জলের মন্থর দুলুনিতে ভাসতে ভাসতে শাড়িটি বেশ খানিকটা গেল। তারপরেই আবার শুরু হলো বাতাসে সেই ফিস ফিসে শব্দ, যে শব্দ আমি ও তারানাথ আসার সময় শুনেছিলাম ঠিক এই জায়গায়। লক্ষ্য করলাম শাড়িটা হঠাৎ নিজের চারিদিকে ঘুরতে শুরু করেছে। ওটিকে কেন্দ্র করে আশেপাশে জলরাশি পাক খাচ্ছে মন্থর গতিতে। চোখের নিমেষে সেই গতি আরো বৃদ্ধি পেল এবং হঠাৎ একটি সবজে হাত সেই জল তরঙ্গের বলয়ের মাঝের থেকে উঠে এসে এক টানে শাড়িটি নিয়ে ডুবিয়ে নিয়ে গেল জলের তলায়। তারানাথ ও নিমাই খানিকটা পিছিয়ে এলো এই ঘটনার আকস্মিকতার প্রভাবে। আমার হাতের টর্চটাও যেন কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যাচ্ছিল। আমি কোনো রকমে সেটিকে সামলে নিলাম। তারানাথ বলল, এখনো ও এখানেই আছে, চলো আমরা এখন বাড়িতে ফিরি। নিমাই, এই ব্যাপারে বাইরের কাউকে বলার কোনো প্রয়োজন নেই। নিমাইয়ের অবস্থা তখন একটা পাথরের মূর্তির মতন। মুখের থেকে কোনো কথা বলার ক্ষমতা তখন তার নেই।
কেবল কোনো রকমে মাথা নেড়ে আমাদের সঙ্গে ফিরে যাওয়ার পথ ধরল। তারানাথ বলল, কেউ পেছনে তাকিও না আর ঘুরে, গৌরী কিন্তু আমাদের দেখছে। একেতেই শরীর একেবারে ভয়তে শুকিয়ে গেছে আমাদের। তার ওপর তারানাথের এই কথায় যেন নতুন আর একটা অনুভূতি হলো আমার পিঠের কাছে। বারবার মনে হলো কোনো এক বিভৎস প্রাণীর যেন গরম নিঃশ্বাস এসে পড়ছে আমার ঘামে ভিজে যাওয়া জামাখানির ওপরে। কি মারাত্মক অবর্ণনীয় পরিস্থিতির মধ্যে যে হরিহর রায়ের বাড়ি পর্যন্ত পৌঁছালাম তা লেখার ক্ষমতা আমার নেই। রায়মশাই দাওয়াতেই বসেছিলেন। আমাদের দেখে সে এগিয়ে এসে প্রশ্ন করল, ঠাকুর মশাই কিছু বুঝলেন? তারানাথ বলল, যা বুঝলাম তাতে করে তোমায় যদি কলকাতার থেকেই শুধু মাদুলি দিয়ে পাঠিয়ে দিতাম তবে বিপদের নিষ্কৃতি হতো না। হরিহর, কোনো অভিশাপ ছাড়া এমনটা সম্ভব নয়। আমায় সত্যি করে বলো তো, কখনো কি কোনো মানুষের মর্মান্তিক ক্ষতি করেছ তুমি অথবা তোমার বংশের কেউ? ঠাকুর মশাই, জীবদ্দশায় এমন কোনো কাজ আমি করিনি যাতে মানুষের ক্ষতি হয়। তবে যদি আমার পরিবারের কথা বলেন তবে শুনেছি নাকি আমার ছোট কাকা চন্দন কুমার রায় নাকি ডাকাতি করত। যদিও আমি যখন অনেক ছোট সে তখন কুষ্ঠরোগে মারা যায়, বাড়িতে থাকতো না, কিন্তু মৃত্যুকালীন সময় নাকি মাসখানেক বাড়িতে ছিল। বাবা বিশেষ কিছু বলেনি আমায় তার ব্যাপারে কোনোদিনই। তাছাড়া অমন মানুষের ব্যাপারে জানবার কৌতূহল আমার বিশেষ ছিল না। তবে শৈল জেঠার মুখে তার কিছু দুষ্কর্মের নজির শুনতাম। বহু মানুষকে নিজের হাতে সে হত্যা করেছিল অর্থের লালসায়। আমাদের বংশে সেই প্রথম এমন কুসন্তান এবং সেই শেষ। বাকি আমি এই রায় বংশের শেষ উত্তরাধিকারী। আমার পরে আর অন্য কোনো ছেলে নেই যে এই বংশের কুল রক্ষা করবে। বেশ, তাহলে তোমার ওই শৈল জ্যাঠার বাড়িতে একবার যেতে হবে আমায়। যদি তার কাছের থেকে কিছু জানতে পারি। তোমার মেয়ের প্রেত জনি প্রাপ্তি হয়েছে, সে ভীষণ কষ্টে আছে হরিহর। সেই কারণেই সে তার বোনকে তার জগতে টেনে নিয়ে গিয়ে তার কষ্ট লাঘব করতে চাইছে। যাই হোক, বেশি কথা বাড়িয়ে কোনো লাভ নেই, এখন একটু বিশ্রাম নিই। ঘন্টা খানেক পরে আমাদের একবার নিয়ে চলো দেখি সেখানে। হরিহর সম্মতি জানিয়ে আমাদের নিয়ে গেল পাশের ঘরে। আমিও তারানাথ তক্তপোষের ওপরে একটু নিজেদের এলিয়ে দিলাম। টানা 2 রাত ঠিকভাবে ঘুম নেই ঠিকই, তবে এই পরিস্থিতিতেও যে চোখের পাতা এক করা সম্ভব নয় সেটা বলার অপেক্ষা রাখে না। কোনোরকম এপাশ ওপাশ করে ঘণ্টাখানেক বাদে আমরা উঠে পড়লাম শৈল জ্যাঠার বাড়িতে যাবার জন্য। হরিহরের মেয়ে ইরাবতী তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। আমরা রায়মশাইয়ের সঙ্গে গিয়ে পৌঁছালাম পাড়ার শেষ মাথার একটা একচালা বাড়ির প্রাঙ্গণে। গ্রামের মানুষ এমনিতেই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। তার উপর হরিহরের সঙ্গে 2 নতুন মানুষ দেখে একটা ছোটোখাটো জমায়েত আমাদের সঙ্গে এসে পৌঁছল ওই বাড়ির উঠোনে। তারানাথ যদিও ব্যাপারটাকে গোপনে সেরে ফেলতে চেয়েছিল, তবুও এমন জায়গায় হঠাৎ করে সকলকে চলে যেতে বললেও চলে না। শৈলজানন্দ ভট্টাচার্য গ্রামের সকলের কাছেই শৈল জ্যাঠা নামেই পরিচিত। হরিহর আমাদের পরিচয় তার সাথে করিয়ে দিতেই সে সকলের উদ্দেশ্যে বললে, তোমরা সকলে একটু চুপ করো দেখি। এক মেয়ে গেছে গ্রামের, আর এক মেয়ের এমন অবস্থা, এই বিপদ। আমরা কিছু তো করতে পারছি না, বরং হরিহর যেন কোনো দোষ করে ফেলেছে এমনভাবে তাকে সকলে এড়িয়ে চলছ। এখন এখানে যখন সকলে এসেই পড়েছো তখন একটু চুপ করে থাকো দেখি বাপু। সমর্থন করো, না হলে বাড়ি যাও। বলো বাবা, তোমরা কি জানতে চাও? তারানাথ তার উদ্দেশ্যে প্রণাম করে খানিকটা এগিয়ে গিয়ে প্রশ্ন করল, আপনি কি বলতে পারেন যে এই হরিহর রায়ের পরিবারে কোনো রকমের অভিশাপ লেগেছিল কিনা ইতিপূর্বে? বৃদ্ধ প্রথমে না বাচক মাথা নাড়ল, তারপর ভ্রুকুটি করে বললে, অভিশাপের কথা তো বলতে পারি নে, তবে
হরিহরের কাকা চন্দন ছিল জাত বদমাইশ। আমাদের পাশে আর একটা গ্রাম আছে, নাম ঠাকুরপাড়া। সেখানের এক কণ্ঠিধারী বৈষ্ণবকে সে ভীষণ অন্যায়ভাবে হত্যা করেছিল। পরবর্তীতে শুনেছি তার মেয়েও নাকি নিখোঁজ হয়। কি হয়েছিল ঘটনাটা? চন্দন তখন ডাকাতি করে বেড়ায় এ গ্রাম সে গ্রামে, মাঝে মাঝে দূরে চলে যায়, কোথাও বছরের পর বছর তার দেখা পাওয়া যেত না। আমরা ভাবতাম ছেলেটা নিশ্চয়ই কোথাও আটক হয়েছে, তবে না, কোনো না কোনো সময়ে আবার আশেপাশের গ্রামের থেকে শোনা যেত নাকি চন্দন এসেছিল, তার দলবল নিয়ে সব লুট করে নিয়ে গেছে। ঠিক এমনই ঘটেছিল সেবারের ঘটনাটাও। ঘনশ্যাম আচার্যি নামের এক নাম করা ঠাকুর থাকতো ওই ঠাকুর পাড়ায়। বহু দূর দূরান্তের জমিদার বাড়িতে সে পুজো করতে যেত। কি অসাধারণ ছিল তার সংস্কৃত মন্ত্র উচ্চারণ, ওরে বাবা, সে আর কি বলবো। তো সেবার দুর্গা পুজোর পরে জানা গেল ঘনশ্যাম নাকি ভিন রাজ্যের এক জমিদার বাড়ি থেকে পুজো করে ফিরেছে এবং সঙ্গে করে নিয়ে এসেছে প্রচুর উপঢৌকন। দুর্ভাগ্যবশত সে সময় চন্দনের দলবলের কেউ হয়তো আশেপাশেই ছিল, যার মাধ্যমে ডাকাত মহলে তার খবর ছড়িয়ে যায়। ঘনশ্যামের এক মেয়ে ছিল, নামটা আমার জানা নেই। তার সামনেই চন্দন ঘনশ্যামকে কুপিয়ে হত্যা করে বাবা। তারপর হয়তো প্রমাণ লোপাটের কারণেই মেয়েটিকেও মেরে ফেলে। কিন্তু ঠিক এই গৌরী মায়ের মতোই সেই মেয়েটিরও মৃতদেহ পাওয়া যায়নি সে সময়। এছাড়াও আরো অনেক খুন সে করেছে, এমনটা শুনেছি লোকমুখে, তবে সেসব ঘটনা আমার জানা নেই। শেষকালে তো ধুকতে ধুকতে মরেছে। এই গ্রামেই ছিল শেষ বয়সে। কেবল হরিহরের বাবা তার নিজের ভাই বলে একেবারে ফেলে দিতে পারেনি, তবে আমরা কিন্তু কেউ কোনোদিনও তাকে চোখের দেখা পর্যন্ত দেখতে যায়নি। এটুকু বলে শৈল জ্যাঠা চুপ করল। গ্রামের মানুষের কারোর কারোর চেহারায় কৌতূহল, কেউ কেউ আবার ফিসফিস করে একে অপরের কানে কানে কিছু বলছে। তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে না বাচক মাথা নাড়ল, তারপর হাত জোড় করে বলল, অনেক ধন্যবাদ আপনাকে মহাশয়, এখন আমরা আসি। আর হ্যাঁ, গ্রামের মানুষদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, সন্ধ্যা নামবার পরে কেউ আর ওই শালুক বিলের দিকে যাবেন না। তাতে বিপদ হতে পারে, এমনকি সে বিপদ এতটাই ভয়ঙ্কর রূপ নিতে পারে যে তার থেকে বাঁচবার উপায় থাকবে না। চলে এসো বিভূতি, চলুন রায়মশাই। আমরা বেরিয়ে এলাম ওই বাড়ির থেকে। হরিহরের মেয়েকে নিয়ে সকালবেলায় কোনো চিন্তার কারণ নেই, তাই আমরাও একটু নিশ্চিন্ত হয়ে বাড়ির দাওয়ায় এসে বসলাম। হরিহর একটা নারকেলের মালা দিয়ে তৈরি হুঁকো সেজে তারানাথকে ধরাতে বলে ভাত বসিয়ে দিতে গেল। আমি তখন তারানাথকে প্রশ্ন করলাম, আচ্ছা, বিয়ে ঠাকুরমশাই, আজকের রাতটায় আপনার কি পরিকল্পনা আছে? মেয়েটার হাতে আপনার মন্ত্রপুত মাদুলিটা বেঁধে দিলে ভালো হয় না? না হলে যদি আবার মেয়েটির অমন অবস্থা হয়, অজ্ঞান হয়ে যায়, তাতে তো সে আরও কষ্ট পাবে। তারানাথ হুঁকোতে বার দুয়েক টান দিয়ে বলল, আজ মেয়েটিকে যেতে দেব তার দিদির কাছে। তার সঙ্গে আমি তুমি দুজনেই যাব। আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছি তা এখনই বর্ণনা করবার ক্ষমতা আমার নেই, কারণ সেখানে কি ঘটবে তা আমি নিজেও জানি না। আমি কেবল এইটুকুই জানবো যে আসলে কি কারণে আজকে গৌরী মেয়েটির এই অবস্থা, আর কোথায় বা ইরাবতীকে সে ডেকে নিয়ে যেতে চায়। এটা যে কোনো স্বাভাবিক দুর্ঘটনাগ্রস্ত মৃত্যু নয়, সেই ব্যাপারে আমি কিছুটা নিশ্চিত হতে পেরেছি। বৈষ্ণবের অভিশাপ বিভূতি, সে বড় ভয়ঙ্কর জিনিস।
একবার কোনো বৈষ্ণব বা বৈষ্ণবীর অভিশাপ কোনো ব্যক্তি বা বাড়ির উপরে পড়লে তা ফলতে বাধ্য, যদি না সঠিক সময়ে তার প্রতিকার করা যায়। ঘনশ্যাম বৈষ্ণবের মেয়ে উধাও হয়েছিল ঠিক গৌরীর মতন, শুনলে না? তুমি কি ভাবছো নিজের বাবার মৃত্যু চোখের সামনে দেখবার পরে সে কোনো রকমের প্রতিবাদ করেনি? আর কোনো মানুষ যখন প্রতিবাদে ব্যর্থ হয় তখন দেয় সে অভিশাপ। যদিও এখন কেবল সেটা অনুমান করছি আমি। রাতের বেলায় ঠিক নিশ্চিত হয়ে যাব আসলে ব্যাপারটা কি ঘটেছে এখানে। বুঝলাম তারানাথের মস্তিষ্ক যতদূর পর্যন্ত অলৌকিকতায় সাঁতরে যেতে পারে ততদূর পর্যন্ত পৌঁছনো আমার মতো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। আমরা কেবল ভূতের উপস্থিতি এবং তা যে দেখতে খুবই ভয়ঙ্কর এই বর্ণনা পর্যন্তই সীমাবদ্ধ। আমি একটু উঠে পড়ে হরিহরের উঠোনের চারিদিকে হাঁটাহাঁটি করছিলাম। তখনই লক্ষ্য করলাম সেই কলা গাছগুলো যেগুলির উল্লেখ হরিহর করেছিল তারানাথের বাড়িতে তার কাহিনী শোনাবার সময়। একটু এগিয়ে গিয়ে দেখলাম, হ্যাঁ, সেখানেও ওই গত রাতের মতো একদলা পচা শাপলা ফুল আর কাদা মাখা কচুরিপানা পড়ে রয়েছে। সুতরাং যে হাত ওই বিলের মধ্যে দেখেছি সে সম্পূর্ণ সশরীরে বেরিয়ে এসে এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় রাতের বেলায়। ভাবতেই হৃৎপিণ্ডের স্পন্দন যেন দ্বিগুণ হয়ে যায়। উঠোনের থেকে শুনতে পেলাম, মারে মা, ওঠ এবার, আয় একটু 5 মিশালি রান্নাটা করে দে, বাড়িতে অতিথি এসেছে তো মা, আলাপ করবি না? আমি এগিয়ে গেলাম দাওয়ার কাছে যেখানে তারানাথ বসে আছে। পর মুহূর্তেই হরিহরের সঙ্গে তার ছোট মেয়ে ইরাবতী চ্যাপটা ঘুম জড়ানো চোখে আমাদের জরিপ করতে করতে বাইরে এলো। তারানাথের পাশে এসে দাঁড়িয়ে বলল, তোমার নাম কি দাদু? তারানাথ তার মাথায় হাত বুলিয়ে বললে, আমি তোমার তারা দাদু। তোমার সঙ্গে দেখা করতে এসেছি অনেক দূরের থেকে। শুনলাম তুমি নাকি রান্নাও করতে পারো। হ্যাঁ, পারি তো। তোমাদের খুব খিদে পেয়েছে তাই না দাদু? দাঁড়াও, আমি এখনই তোমাদের জন্য তরকারি রান্না করে ফেলছি। বলে সে চলে গেল উনুনের কাছে। হরিহর কাঁধের গামছা দিয়ে মুখ চেপে ধরে নিজের চূর্ণ বিচূর্ণ অবস্থাকে আড়াল করবার চেষ্টা করছে। আমার ভেতরটাও যে কতটা উদাস হয়ে গেল মুহূর্তেই তা কি করে বর্ণনা করি। বাচ্চা মেয়েটা জানেও না যে তার সঙ্গে প্রতি রাতে কি ঘটে চলেছে। তারানাথ হরিহরকে আবার বলল, রায়মশাই, আগেই বলেছি আপনাকে মেরুদণ্ড সোজা রাখতে হবে। অবস্থা কতটা বেদনাদায়ক তা আমি মরম থেকে অনুভব করতে পারছি, তবে ইরাবতীর সামনে এমন কিছু করলে চলবে না যাতে সে আরো ভেঙে পড়ে। এদিকে আসুন দেখি, বসুন, আপনার সঙ্গে কথা আছে, আসুন। হরিহর তারানাথের পাশে বসতে সে বললে, শুনুন রায়মশাই, আজ কিন্তু ইরাবতীকে ছেড়ে দিতে হবে আমার সঙ্গে, এবং আমরা ফিরে না আসা পর্যন্ত যতই দেরি হয়ে যাক না কেন আপনি বাড়ি থেকে বেরোবেন না। হরিহর আর কি বা রায় দেবে এই বিষয়ে? সে কেবল শুনেই যাচ্ছে একের পর এক নির্দেশ। কলের পুতুলের মতো মাথা নাড়া ছাড়া তার আর উপায় বা আছে কি? দুপুরে ইরাবতী নিজের ওই ছোট ছোট হাতে আমাদের খাবার পরিবেশন করল এবং নিজেও খেলো একই সাথে বসে। ওইটুকু মেয়ের হাতের কি পটু রান্না! আমি তার রান্নার সুনাম করায় সে দুঃখিত মুখে বলল, এইসব রান্না তো আমায় দিদি শিখিয়েছে, কিন্তু দেখো দাদু, আজ কত দিন হয়ে গেল দিদি বাড়িতে আসছে না। কোথায় যে গেল দিদিটা?
প্রথমে তো জলে ডুব দিল, আমি দেখেছি। তারপরে ওই দিন রাতেই দেখলাম জল থেকে উঠে ওই পাকতি পাড়ার মাঝের জঙ্গলটার দিকে চলে গেল। কবে আসবে দিদি বাড়িতে? তুমি এখন খেয়ে নাও ইরাবতী, পরে তোমায় অনেক গল্প বলবো। বলে তারানাথ আমার দিকে তাকিয়ে একটা ইঙ্গিত করে বুঝিয়ে দিল যে আমি যেন আর কোনো বিষয়ে ইরাবতীর সঙ্গে কথা না বলি। যদিও আমি মনে মনে সেটাই ঠিক করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর ইরাবতী তারানাথের সঙ্গে বিভিন্ন গল্প বলতে বলতে ঘুমিয়ে পড়ল। তারানাথ সন্ধ্যার দিকে হরিহরকে বলল, মেয়েটার গায়ে কিন্তু জ্বর আছে, এরকম কি মাঝে মাঝেই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, একটু গা গরম গরম থাকে রাতের বেলায়, সকালে আবার ঠিক হয়ে যায়। যদিও ওর শরীরে এখন রোগ ব্যাধি বাসা বাঁধবে খুব সহজে। ভেতর থেকে সম্পূর্ণ দুর্বল হয়ে পড়েছে মেয়েটি। আজ রাতে দেখি মেয়েটাকে ফিরিয়ে দিতে পারি কিনা তোমার হাতে। বিভূতি আমার বয়স হয়েছে, শক্তিও হারিয়েছে অনেক, সেই কারণে তোমায় নিয়ে যাব আমার সঙ্গে। যে কোনো রকম আপত্তিকর অবস্থা আসলেই আমার নির্দেশ পাওয়া মাত্রই তুমি বিনা দ্বিধায় ঝাঁপিয়ে পড়বে সেই কাজে। বিশ্বাস রেখো আমার উপরে, আমি জীবিতাবস্থায় তোমার কিছু হতে দেব না। ঠাকুরমশাই আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সম্পূর্ণভাবে তৈরি রাত্রের অভিযানের জন্য। অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, যার অপেক্ষাতে আমরা সকলেই ছিলাম। ইরাবতী নিজের বিছানা ছেড়ে হাঁটা শুরু করল শালুক বিলের দিকে। হরিহর দাওয়া পর্যন্ত আসতেই তারানাথ তাকে বাধা দিল। তারপর আমি ও তারানাথ বেরিয়ে পড়লাম ইরাবতীর পিছু পিছু। হাতে টর্চ আছে, তবে তারানাথ জানিয়ে দিয়েছে সে না বলা পর্যন্ত যেন টর্চ না জ্বালি। যদিও এই রাত্রে টর্চের প্রয়োজন পড়ছিল না বললেই চলে। ইরাবতী কিন্তু বিলের ঘাটের দিকটায় গেল না, সেই ঘাটের পাশের থেকে পথ ধরল বাগদি পাড়ায় যাওয়ার ওই জঙ্গলটার। তারানাথ কি যেন বিড়বিড় করতে করতে এগিয়ে চলেছে আমার সামনে, আর তার ঠিক পেছনে পেছনে চোয়াল এবং হাতের মুঠো শক্ত করে সজাগ দৃষ্টি রেখে আমি। বিলের অঞ্চলটা পেরোনোর সময় যে কালকে রাতের দৃশ্যটা মনে পড়ছিল না তা নয়, তবে তারানাথের সঙ্গে থাকলে মনের ভেতরে যেন কোনো এক অযাচিত বিজয়ী চিত্রনায়কের দামামা বুকের মধ্যে বেজে চলে। মনে হয় যেন যাই হয়ে যাক, যে কোনো রকমের বিপদের হাতের থেকে বেরিয়ে আসতে পারবো আমি। এসব ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি আমরা পুনরায়। গাছের পাতার ফাঁকের থেকে যতটুকু চাঁদের আলো চুইয়ে আসছে তাতেই প্রান্তর একেবারে রূপোর মতো ঝকঝক করছে। হঠাৎ তারানাথ আমায় হাতের ইশারায় থামতে বলতেই লক্ষ্য করলাম খানিকটা দূরে ইরাবতীও দাঁড়িয়ে পড়েছে একটা গাছের গোড়ায়। এবার ধীরে ধীরে সে গাছের আগার দিকে মাথা তুলল, তারপর বলল, এই দিদি, তুই গাছের ওপরে কি করছিস? এই দেখ আমি এসেছি, চল এবার বাড়িতে চল। আমি স্থানুর মতো দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছি। এখনো ভাবতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। ইরাবতীর কথা শেষ হওয়া মাত্রই ঠিক যেমন মই বেয়ে যেমন কোনো মানুষ ওপরের থেকে নিচে নামে, ঠিক তেমন ভাবেই গাছের অন্ধকার মগডাল থেকে নিচে নেমে এলো লাল পেড়ে শাড়ি পরা একটা মনুষ্য অবয়ব। তার মুখ ঘোমটা দিয়ে ঢাকা ঠিকই, তবে তার উপস্থিতির সঙ্গে সঙ্গেই চারিদিকটা আবার পাট পচা গন্ধে ভরে গেল। সেই সবুজ হয়ে যাওয়া শ্যাওলা জমা হাত ইরাবতীর মাথায় রেখে বলল, ছোট ঠাকুরদার ওপর
অভিশাপ ছিল রে বোন। সে এক পষ্টমের মেয়েকে এই বিলের মধ্যে মেরে পুঁতে রেখেছিল। তাই আমি যেদিন জলের মধ্যে পড়ে যাই, সেই দিন ওই মেয়েটার সাথে আমার দেখা হয়। সে আমায় বলে আমি যদি তার সাথে না যাই তাহলে এই অভিশাপ ঘুচবে না। আমাদের মধ্যে যে কোনো একজনকে তো অভিশাপ ঘোচাতে হবে বল বোন। তাই আমি কাজটা করলাম। শোন, তোর একটা কাজ আছে। বাবাকে সারা জীবন ভালো রাখবি, কখনো কষ্ট পেতে দিবি না। বলবি দিদি খুব ভালো আছে। আমি এই কথাটা বলবো বলেই তো তোকে একদিন ডাকছিলাম বোন। যা, বাড়ি ফিরে যা বোন, বাড়ি ফিরে যা। ভয়তে মূর্ছা যাব নাকি আসন্ন বেদনায় মুষড়ে পড়ব তা বুঝে ওঠার ক্ষমতা তখন আমার নেই। তারানাথের দিকে তাকিয়ে দেখলাম তার চোখের থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সম্মুখের বিভীষিকা ইরাবতীকে নিয়ে এগিয়ে আসছে তারানাথের দিকে। তারানাথও চোখ মুছে খানিকটা এগিয়ে গেল। নাও দাদু, ওকে বাড়ি নিয়ে যাও। বোনকে নিয়ে যাওয়ার জন্য আমি আসিনি দাদু। বাবাকে অযথা ভয় পেতে বারণ করো। সবাইকে বলো গৌরীর এক দূর দেশে রাজপুত্রের সঙ্গে বিয়ে হয়ে গেছে। সেখান থেকে আর ফেরা যাবে না দাদু। বাবাকে বলো। তারানাথ ইরাবতীর হাত ধরে হাঁটা শুরু করল হরিহর রায়ের বাড়ির উদ্দেশ্যে। ইরাবতী একবারের জন্য যখন পেছন ফিরে দেখল জঙ্গলের দিকটায়, তখন সেই মূর্তি উধাও হয়েছে। এদিকে হরিহরের বাড়িতে যখন ঢুকছি তখন ঘটল এক বিচিত্র ঘটনা। দেখলাম ওই বাড়ির উঠোনের ঠিক মাঝখানে এক ফালি নীল আলোর ছটা যেন আকাশের কোনো অংশের থেকে এসে পড়েছে। যে অংশটুকু নীল হয়ে রয়েছে তার মধ্যেই মাটির উপর তৈরি হয়েছে একটা চৌকো গর্ত, যা দেখে মনে হয় সদ্য খোঁড়া। এবং সেই গর্তের চারিপাশে আতপ চাল বাটা দিয়ে আঁকা রয়েছে লতানো ফুল, পদ্ম ছাড়াও আরো কত কাঁচা হাতের আলপনা। ওই গর্তের পাশে ইতস্তত ছড়িয়ে রয়েছে চালের টুকরো। পরিবেশে হঠাৎ যেন মিশে গেল রজনীগন্ধা ও বড় ঠাকুরের পুজোর সিন্নি মিশ্রিত একটা মিষ্টি মধুর গন্ধ। হরিহর সেদিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমরা উঠোনে প্রবেশ করতেই সে তারানাথের সামনে এসে দাঁড়িয়ে আর নিজেকে ঠিক রাখতে পারল না। ঠাকুরমশাই, গৌরীমা এসেছিল ঠাকুরমশাই। নিজের হাতেই এই আলপনা দিল, নিজের হাতেই আমার অন্যের ঋণ মিটিয়ে দিয়ে চলে গেল কোথাও। আমি সবটাই চোখের সামনে দেখলাম, কিন্তু কেন জানি না তাকে আটকে রাখতে পারলাম না। গৌরী মারে। শান্ত হন রায়মশাই, শান্ত হন, শান্ত হন আপনি। সে নিজেই আমাকে বলে গেছে তাকে যেন আর ডাকা না হয়। মনে করুন আপনার বড় মেয়ে বিয়ে করে চলে গেছে অনেক দূরের কোনো রাজ্যে। এখন থেকে ইরাবতীকেই আগলে ধরে থাকুন রায়মশাই। আপনি কিন্তু ওর শক্তি। আপনার কাকা চন্দন কুমার রায়ের করা অনাচারের শাপ ভোগ করল গৌরীমা। সত্যিই সে মা দুর্গার স্বরূপ। গড়ল পান করে নিজ ব্রহ্মাণ্ডকে রক্ষা করে গেল।
ওই বিলেই বৈষ্ণবের মেয়েকে মেরে পুঁতে রেখেছিল আপনার কাকা। সেই মেয়ের আত্মাও এতদিন অপেক্ষা করছিল যে কবে আপনার যে কোনো একটা মেয়েকে তার আয়ত্তের মধ্যে পাবে। সেও তো ছিল এক নিষ্পাপ মেয়ে। মনে করবেন আপনার মেয়েটিও সেই মেয়েটির কাছেই রইল। এক কাজ করুন, চলুন কটা দিন ইরাবতীকে নিয়ে আমার বাড়ি থেকে ঘুরে আসবেন। ওর মনটাও তাতে ভালো হবে। আমার ওখানে আর এক বন্ধু আছে কিশোরী, সে একেবারে গোটা কলকাতা শহরটাকে চেনে। সে কিছুদিন হলো কাজে গেছে, ও ফিরলে বলবো ইরাবতী মাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আনতে। কিছুদিন থেকে তারপরে আপনারা চলে আসবেন, আর আটকাবো না। তারানাথের কথা মতো হরিহর রায় ও তার মেয়ে ইরাবতী আমাদের সঙ্গেই কলকাতায় এসেছিল। তবে কিশোরী আসবার আগেই চারি তার ছোট্ট ছেলেটিকে নিয়ে এসে পড়েছিল তার বাপের বাড়ি। ইরাবতীর আর কি খেলার সঙ্গীর প্রয়োজন হয়? চারির ছেলেকে নিয়েই তার সারা দিনের ব্যস্ততা কাটত। যেদিন ওরা আবার আমরোহা গ্রামে ফিরে যায়, সেদিন চক্রবর্তী পরিবারের সকলেই চোখের জল ফেলেছিল। আজকের মতো এই কাহিনী এখানেই শেষ করলাম। ফিরবো আবার পরবর্তী কাহিনী নিয়ে খুব শীঘ্রই, শুধুমাত্র আপনাদের সবথেকে প্রিয় চ্যানেল রাজপ্রতাপের থেকে।